আকাশটা কালো হয়ে এসেছে। স্কুলের হেডমাস্টার অফিস ঘরেই বসেছিলেন। গোপীবাবু, ইতিহাসের মাস্টার, গিয়ে উত্তেজিতভাবে বললেন, স্যার, মেঘ করেছে। মুরারি মুখুর্জি ওরফে হেডমাস্টার গম্ভীর স্বরে বললেন, কিসের মেঘ? আগে মেঘ যাকে বলে। হ্যাঁ, তো কি হয়েছে তাতে? বৃষ্টি হবে স্যার। স্কুলের ছুটি দিলে ভালো হতো, ছেলেরা অনেক দূর যাবে, ছাতা আনেনি অনেকে। বৃষ্টি হবে না ও মেঘে? খাস ইন্দ্রদেবের অফিসের হেড কেরানিও এতটা নিশ্চিতভাবে বলতে দ্বিধাবোধ করতেন বোধ হয়। কিন্তু সকলেই জানে মুরলী মুখুর্জির পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই। আবহাওয়ার তত্ত্বটি তার নখদর্পণে। গোপীবাবু একটু দমে গিয়ে বললেন, বৃষ্টি হবে না? না। কেন স্যার? প্রচুর মেঘ করেছে তো। মেঘের আপনি কি বোঝেন? ওকে বলে তাত মেঘ। ও মেঘে বৃষ্টি হবে না। আমিও টিচার্স রুমের জানলা দিয়ে মেঘটা দেখছিলাম এবং বৃষ্টি অপেক্ষা করছিলাম। হেড স্যারের এই নির্ঘাত রায় শুনে তড়িঘড়ি বাইরে বেরিয়ে এসে বললাম, বৃষ্টি হবে বলেই তো মনে হচ্ছে স্যার। তাত মেঘ। মেঘ হলেই বৃষ্টি হয় না। কোন মেঘে বৃষ্টি হয়? এখন বৃষ্টি হবে অল্টোস টোটোস মেঘে, যাকে বলে সিট ক্লাউড। আচ্ছা। তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ দিক থেকে। মনসুমের আগে হাওয়া ঘুরে যাবে পূবে। আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না। কিন্তু ইন্দ্রদেব ওই দিন বড় অপদস্থ করলেন আবহাওয়া তত্ত্ববিদ মুরারি মুখুর্জিকে। 15 মিনিটের মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল। মেঘের চাদরে ঢাকা পড়ল আরেকখানা মেঘের চাদরে। তারপর স্কুল ছুটি হওয়ার কিছুক্ষণ আগেই ঝমঝম করে বৃষ্টি নামল। পুরো 2 ঘন্টা খাল বিল নালা ডোবা ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পর বিকেল 5:30টার সময় আকাশ ধরে গেল। গোপীবাবু জয় গর্বে গিয়ে হেড স্যারকে বললেন, দেখলেন তো স্যার, তখন বলেছিলাম বৃষ্টি আসবে, তখন ছুটিটা দিলে আর এমন হতো না। ওই রকম হয়ে থাকে। ইতিহাস পড়ান, হাই ম্যাথমেটিক্স পড়ালে বুঝতে পারতেন এই জগতে স্পেস আর টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটে। এডওয়ার্ড গার্নিডের প্রবন্ধ পড়ে দেখবেন এবছর ম্যাথামেটিক্যাল গ্যাজেটে বেরিয়েছে, বুঝলেন? সেটা কি? লিভ ইন দ্য ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো? অঙ্কশাস্ত্রের অ্যালিস দ্য লুকিং গ্লাসের পরীক্ষাটা পড়ে দেখুন। বৃষ্টি থেমেছে। স্কুল থেকে বেরিয়ে গোপীবাবু আর আমি বাড়ি ফিরছি। আমরা দুজনে মনে মনে আজ বেজায় খুশি। হেডমাস্টারকে আজ বড় জব্দ করা গেছে। রোজ রোজ কেবল চালাকি। এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির সামনে দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে খুশি মনে আমাদের দেখে ডেকে বললেন, কি ননিবাবু, বৃষ্টি হলো তো? আরে চক্রবর্তী মশাই যে, নমস্কার। হ্যাঁ, তা হলো। হ্যাঁ, হবে না আবার? আজ 3 দিন ধরে হোম করছি বৃষ্টির জন্য। ওর বাপকেও হতে হবে। অবশ্য বৃষ্টির পিতৃদেবকে তা জানা ছিল না। আমি বললাম, বলেন কি, হোম করার ফল ফলেছে বলতে হবে। না লাগে তাক, না লাগে তুক। ভৈরব চক্রবর্তী কথাটা শুনে বললেন, আচ্ছা ঠিক আছে, আসুন আমার বাড়িতে, আসুন দেখুন। গোপীবাবু ও আমি দুজনে বাড়ির ভেতরে ঢুকলাম। ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেলেন ঘরের ভেতরে। সেখানে সত্যি হোমের আগুনের কুণ্ড বালি বিছিয়ে তৈরি। বেল কাঠ আর জগডুমুরের বাড়তি সমাধি এক পাশে গোছানো রয়েছে। পূর্ণ পাত্রে সিদে সাজানো। তামার তাকে নারায়ণ শিলা ও সিঁদুর। তামার থালায় বেলপাতা। হোম হয়ে গিয়েছিল। উপকরণ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভৈরব চক্রবর্তী বললেন, দেখলেন তো মাস্টার মশাই, হোম করার ফল আছে কিনা দেখলেন? আপনি অলৌকিক কিছুতে বিশ্বাস করেন? নিশ্চয়ই, নিজের চোখে দেখা কত যে অপদেবতার কাণ্ড দেখেছি পঞ্চমুণ্ডির আসনে জপ করার সময়। বলুন না কয়েকটা ঘটনা। আমার এক যজমানের বাড়িতে একটা অলৌকিক ঘটনা দেখেছিলাম।
আজ সেটাই বলি। এমন সময় আবার কালো মেঘ করে বৃষ্টি শুরু হলো। আমরা ছাতা নিয়ে আসিনি, তাই বৃষ্টি মাথায় নিয়ে বেরোনোর কোনো উপায় নেই। ভৈরব চক্রবর্তী তার গল্প শুরু করলেন। আগের বছর ভাদ্র মাসের কথা, এখনো 1 বছর পেরোয়নি। আমার এক যজমানের বাড়ি থেকে খবর পেলাম যে তার মেয়ে ভারী অসুখ। আমাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল ফিরোজা হোম করতে হবে বলে। ফিরোজা হোমে পূর্ণ আহুতি দিলে শক্ত রোগীও ভালো হয়ে যায়। আমি এমন অনেক সারিয়েছি। আমাকে তারা নৌকা করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর ওপর দিয়ে। অচপাড়াগা কয়েক ঘর ব্রাহ্মণ আর বেশ কয়েক ঘর গোয়ালা ও বাগদিদের বাস। যমুনার ধারে গ্রামটা। গ্রামটার নাম কি? গ্রামটার নাম সাত বেড়ে। গ্রামে গিয়ে পৌঁছালাম বিকালে। বন জঙ্গলের মধ্যে গ্রাম। একটা ভাঙা শিব মন্দির আছে সেকালের, ছোট ইটের তৈরি। মন্দিরের মাথায় বট অশ্বত্থ গজিয়েছে। প্রকাণ্ড বড় একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে। চামচিকের নাদিতে ভর্তি ভেতরে সমস্ত জায়গা। পূজা বন্ধ হয়ে গেছে বহুদিন আগেই। এই শিব মন্দিরটার কথা মনে রাখবেন, এর সাথে আমার গল্পের সম্পর্ক আছে। তারপর আমরা গিয়ে সেই বাড়িতে উঠে হাত পা ধুয়ে জল ঠল খেয়ে ঠান্ডা হওয়ার পরে বাড়ির মালিক আমায় একটা ঘরে নিয়ে গেলেন। অসুস্থ মেয়েটা সেই ঘরেই শুয়ে আছে। বয়স 12-14 হবে। নিতান্ত রোগা নয়, মোটা সোটা ছিল বলে বোঝা যায়। মেয়েটা চোখ মুখ বুজে একপাশে শুয়ে আছে। আমি ঘরের মধ্যে ঢুকতেই একবার সে মাথা তুলে দেখল। মেয়েটির গায়ে বেশ জ্বর, চোখে ক্লান্ত দৃষ্টি, আর চোখের এক কোণা সামান্য লাল। নাড়ি দেখলাম বেশ শক্তই আছে। হঠাৎ কোনো ভয়ের কারণ আছে বলে তো মনে হয় না। তাছাড়া আমার ওপর মেয়েটার চিকিৎসার ভান নেই। আমি এসেছি হোম করতে। বাড়ির মালিক বললেন, আপনি আশীর্বাদ করুন, পায়ের ধুলো দিন মাথায়। পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি, অমনি সময় বাড়ির মালিক আচার খেয়ে পড়ে গেলেন খাটের পাশে। আমি চমকে উঠলাম, হাত নড়ে গেল। লোকজন দৌড়াদৌড়ি করে এলো কি হয়েছে দেখতে। কিছুই সেখানে নেই, না আছে কোনো কলার খোসা, না কিছু। লোকটা তাহলে পড়ল কিভাবে? পায়ের ধুলো দেবার কথা চাপা পড়ে গেল। গৃহস্বামীর মাথায় ও চোখে ওর বড় শালা ঠান্ডা জল দিতে থাকলো। মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সে এক হইচই ব্যাপার। আমি তান্ত্রিক, হোম করি, কিছু কিছু দৈব ঘটনা বুঝি। লক্ষণ প্রতিলক্ষণ, চিহ্ন আর ইঙ্গিত, এই হলো দৈব। গোড়াতেই এই লক্ষণ খারাপ ছিল বলে মনে হচ্ছে, তবে কি হোম করব না? সন্ধ্যার কিছু পরে শিব মন্দিরের রাস্তায় পায়চারি করছি। বড্ড গরম বাড়ির মধ্যে, হাওয়া নেই। রাস্তায় তবু একটু যা হাওয়া বইছে। হঠাৎ আমার কানে এলো একটি কণ্ঠ। ওই মেয়ের জন্য ফিরোজা হোম করতে যাবেন না, ও মেয়ে বাঁচবে না। কিন্তু কে আপনি? আমি যেই হই, যদি ভালো চান হোম করবেন না। আমি অবাক হলাম। এই নির্জন অন্ধকারে ভাঙা মন্দিরে এ কে? এমন আশ্চর্য কথাই বা বলবে কেন? আমার খানিকটা রাগ হলো। আমার ইচ্ছের ওপর বাধা দেয় এমন লোক কে? মানুষ তো দূরের কথা, অপদেবতাকেও কখনো গ্রাহ্য করিনি। মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয়। ভৈরব তান্ত্রিককে ভয় দেখানো অত সহজ না। আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে কাউকে বললাম না। রাত্রে বসে হোমের জিনিসপত্রের ফর্দ তৈরি করে দিলাম। তারপর রাত 8টা বাজলে গৃহস্বামী আমাকে নিয়ে রান্নাবান্না করতে বললেন। এইবার আমার গল্পের আসল অংশে আসব। তার আগে ওনাদের বাড়ির সম্বন্ধে কিছু বলা দরকার। বাড়িটা পুরনো কোঠা বাড়ি, কোনো ছিঁড়ি ছাদরা নেই, কিন্তু দোতলা। পল্লী গ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না। যমুনা নদীর ধারে ঠিক নয়, বাড়িটা সামান্য দূরে। মধ্যে কেবল একখানা বাড়ি। ওই বাড়ির ছাদ আর ওই বাড়ির ছাদের মধ্যে
10-12 ফুট জমির ব্যবধান, ছাদের ওপর একখানা ঘর, সেই ঘরেই আমার বিছানা পাতা হয়েছে। পাশের খোলা ছাদে তোলা উনুনে আমার রান্নার ব্যবস্থা করা হয়েছে। সোনা মুগের ডাল, আতপ চাল, বড়ি আর ঘি। আমি একাই রাঁধছি। রান্নার সময় কাছে কেউ থাকলে আমি পছন্দ করি না। রান্নার আগে একবার চা করে খেলাম, পরের তৈরি চা খেয়ে তৃপ্তি পাই না। রান্না করতে করতে রাত হয়ে গেল। তারপর সম্পূর্ণ অন্ধকার। একটু জিরিয়ে তামাক খেয়ে ভাত নিলাম হাঁড়ি থেকে, আস্ত একটা কলা পাতায়। তারপর খেতে বসলাম। খেতে বসার সঙ্গে সঙ্গে মনে হলো ছাদে আমি যেন একা নই। এদিক ওদিক তাকালাম, কিন্তু কই, কেউ নেই তো। কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরবার ধূপধাপ শব্দ হচ্ছিল। হঠাৎ খেতে খেতে মুখ তুলে তাকালাম। আমার সামনে ছাদের ধারে ওটা কি গাছ? কালো মতো লম্বা, তাল গাছের মতো। এতক্ষণ তো ছাদে বসে রান্না করছি, কই অত বড় গাছ তো নজরে পড়েনি আগে। ছিল নিশ্চয়ই, নয়তো এখন দেখছি কি করে। কিন্তু কি গাছ ওটা? সত্যি যখন চা খাচ্ছিলাম তখন দুটো বাড়ির মধ্যেকার রাস্তাটা দিয়ে গরুর গাড়ির ক্যাচ ক্যাচ শব্দে আমাকে তাকাতে হয়েছিল। কই, তখন তো অত বড় তালগাছ দেখিনি। না, তখন তো দেখিনি। ও কিরকম তালগাছ? ও কি? আমি ততক্ষণে চমকে ভাত ফেলে উঠে পড়েছি। তাল গাছ নয়, এখনো ভাবলে গায়ে কাটা দিয়ে ওঠে। যদিও আমার নাম ভৈরবতান্ত্রিক। পেছনের ছাদের কার্নিচে দাঁড়িয়ে একটা বিরাট আকারের অসুর কিংবা দৈত্যের মূর্তি, আর তার হাত পা বড়। সেই মাপেই চোখ দুটো আগুনের মতো রাঙা, আগুন ঠিকরে পড়ছে জানো। আমার দিকে তাকিয়ে আছে অসুরটা, যেন আমাকে জ্বালিয়ে ভস্ম করে ফেলবে। বিরাট মূর্তি, তাল গাছের মতো লম্বা, অনেক উঁচুতে তার মাথাটা। নিচু চোখে সেটা আমার দিকে তাকিয়ে আছে। ভালো করে দেখলাম ছাদের কার্নিশে ওটা দাঁড়িয়ে নেই, দুটো বাড়ির ফাঁকে ওটা দাঁড়িয়ে আছে বলা যায়। কারণ ওই জীবটার দেহের অর্ধেকটা আমার সামনে, নিচেকার অংশ আমার দৃষ্টির আড়ালে। এই বর্ণনা করতে আমার যতটা সময় লাগলো ততটাও সময় লাগেনি আমার জীবটাকে বার কয়েক দেখতে। আমি বলতে পারি অন্য কেউ ওই গভীর নির্জন রাতে ওই মূর্তি দেখলে আর তাকে গোলার ধানের ভাত খেতে হতো না পরের দিন। আমি অনেক অপদেবতা দেখেছি, পঞ্চমুণ্ডির আসনে বসলে জপে শেষের দিকে ভয় দেখাতো, কিন্তু সে যে ওই ধরনের বিকট ও বিরাট ব্যাপার নয়। ভয় পেয়ে গেলাম, থরথর করে কাঁপতে লাগলাম। চোখে অন্ধকার দেখে পড়ে যাই আর কি, পড়লেই হয়ে যেত। দুর্বল মানুষই মরে ওদের হাতে, মন সবল হলে ওরাই দূরে পালায়। নিজেকে তক্ষুনি সামলে নিলাম। তারা মন্ত্র জপ করতে শুরু করলাম জোরে জোরে। সেই দিকে তাকিয়ে মন্ত্র জপ করতে করতে ক্রমে ক্রমে জীবটা মিলিয়ে গেল অন্ধকারে। মূর্তিটা আমার সামনে দাঁড়িয়ে ছিল যতক্ষণ 1 থেকে 20 গুনতে সময় নেয় ততটা, এর খুব বেশি হবে না কখনো। মূর্তিটা মুলিয়ে যেতেই আরেকবার চোখ বন্ধ করে তাকিয়ে দেখলাম কিছু নেই। বিশ্বাস করুন, প্রায় সঙ্গে সঙ্গে নিচতলা থেকে কান্না উঠল, রোগী মেয়েটা মারা গিয়েছে তক্ষণি। তক্ষণি? এই ব্যাপারে ব্যাখ্যা দিতে আমি রাজি নই। যা ঘটেছিল অবিকল তাই বললাম আপনাদের কাছে। বিশ্বাস করুন বা না করুন, আপনাদের ব্যাপার।